সন্ধ্যাকালীন অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, তারপর আমাদের বরণ পর্ব শেষে আজকের মূল অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান। পাল মহাশয়, উত্তম মন্ডল মহাশয়, কার্তিক গুলাপি মহাশয় এবং জগদ্ধাত্রী সাজঘর সমস্ত ব্যক্তিদের আমরা মঞ্চে পেয়ে খুবই গর্বিত এবং আনন্দিত। এই সমস্ত ব্যক্তিদের পুষ্প এবং ব্যাগ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই এখানকারই ছোট্ট ছোট্ট মেয়েরা, যারা কিছুক্ষণ আগে আপনাদের হচ্ছে বরণ পর্ব অনুষ্ঠান। আপনারা প্রথমে যাকে বরণ করে নিলেন জগদ্ধাত্রী সাজঘরের পক্ষ থেকে ভজুদাকে, এবং দ্বিতীয় লোকনাথ পাল মহাশয়কে, তৃতীয় আমাদের বারোয়ারি কমিটির সভাপতি লক্ষ্মীকান্ত কাজী মহাশয়কে, এবং চতুর্থ আমাদের বারোয়ারি কমিটির সম্পাদক মহাশয় মৃত্যুঞ্জয় পল্লী মহাশয়কে, এবং পঞ্চম বারোয়ারি কমিটির কোষাধ্যক্ষ বিনয় সিং মহাশয়। কার্তিক দাস এরপর আমাদের উত্তম মন্ডল মহাশয়কে বরণ করে নিলেন। এরপর আমাদের মূল পর্বের অনুষ্ঠান, আজকের যাত্রা অনুষ্ঠান ভগবান এভাবে তুমি ওকে বারবার প্রশ্রয় দিও না। অনেক বুঝিয়েছি, কাজ হয়নি। কোম্পানি তোর বই থেকে হাজার টাকা নিয়ে গিয়ে কোম্পানি থেকে টাকা বন্ধ করে দেওয়া হয়। কোম্পানির প্রোডাক্ট লরিতে গোপনে পাচার করতে গিয়ে ধরা পড়েছে। তার শাস্তি আমি দিয়ে এসেছি। কাল থেকে কোম্পানির দেখবেন আমার অর্ডার ছাড়াও তাকে কোম্পানিতে ঢুকতে দেবে না। কিন্তু একই শ্রেণী আজ হঠাৎ এমন অপরূপ তাকে হাজার পারে তুমি বুঝি জানো না আজ যে আমাদের বিবাহ বার্ষিক। সরি আগে জানলে ওর পোকাকে হোস্টেল থেকে আনি একটা সুন্দর পার্টির অ্যারেঞ্জমেন্ট করতাম। না বলা ছেলেদের পরীক্ষা করতে হবে বলে তাই আমি টিকেট করতে চাই। এখন আজকে শুধু তোমার আমার আর ব্যক্তিগত জীবনের আনন্দ। আজকে রাতে শপথ করি দুজনে রাত্রি ধরি। আজকে রাতে শপথ করি
আপন কেউ নেই, না থাকে বেঁচে। পাশে ঘরে যে বাচ্চাটা কাঁদতে শুরু করছে ওসমান, যা ওই বাচ্চাটাকে বিলকুল খতম করে দিয়া। কালুয়া, ও শালিকেও খতম করে দে। ও শালি যদি জিন্দা থাকে তো ওকেও আমি খতম করে দেবো। যা, ওই, ঠিক আছে মালিক, ওই শালিকে আমি পুরো খতম করে দেবো। Yes. দাদার পরিবারটা পুরোপুরি শেষ। এখন থেকে দাদার সমস্ত কোম্পানি শেয়ার আমার, পুরোপুরি আমার। দাদার সমস্ত ব্যাংক ব্যালেন্স, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার, পুরোপুরি আমার। ভয়ের কি আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। ভগবান মুখার্জি, আর আমি মরার উপরে খড়ার ঘাটে না, তুমিও বেঁচে থাকবে আর তোমার প্রথম সন্তানও বেঁচে থাকবে। কবে সে বাঁচা হবে, মৃত্যু যে যন্ত্রণা আমার। গিন্নিমা, ঘরে জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি হয়েছে বাড়িতে? এমন করছেন কেন বড়বাবু? আজ এ বাড়িতে যা কিছু ঘটেছে তার কোনো কিছু তুই দেখবিও না আর শুনবিও না, কথাটা মনে থাকবে। কোনো কিছুই জানি না, কোনো কিছুই না। আর থেকে সবাই জানবে ওর গিন্নিমা পর পুরুষের সাথে পালিয়ে গেছে। আর সেই শোকে তোর এই বড় বাবু বাপ সত্যি হারিয়ে বোবা হয়ে গেছে।
সন্তানকে আমি বাঁচাতে পারিনি বাবু। তাই তো তাতে নিজেও আমি করতে চেয়েছিলাম বাবু, কিন্তু ভাত করে আমার উপরে তুলে গেলি বাবু। যে মরতে চেয়েছিল
তোমার মাথাতে কথা না থাকলেও তোমার মনে আছে মধুরতা আর বুকের সরল প্রমাণ করে দেয় যে তুমি পূর্ণি মাসের তাই নাকি? যতবারই দেখি তোমাকে কতবারই মনে পড়ে জানি না কেন
জীবনে সত্যি একজন সঙ্গীর প্রয়োজন। তাই তোমার দাদাকে বলে যত শিগগিরই বৃষ্টির বিয়েটা বিয়ে করতে আমার বইয়ে গেছে। এই কেন রে তুমি কি সারা জীবন অল্প হয়ে থাকবে নাকি নিঘা তোমার বোন কারো প্রেমে পড়েছে। না জামাইবাবু না, যার মুখের কথার কোনো রসকস নেই, মনটা ইট আর পাথর দিয়ে তৈরি, তার সঙ্গে কে প্রেম করবে জামাইবাবু? ভুল বললে বৃষ্টি, তোমার মনটা ইস্পাত পাথরের মতো শক্ত নয়, স্বচ্ছ কাচের মতো শক্ত। সোহাগের উষ্ণ আঘাতে সেই চুম্বক গাছ ভেঙে চৌচির হয়ে যাবে। আচ্ছা, সে যখন হবে তখন দেখা যাবে। ধুর, ঘুরে এসে আনন্দটাই মাটি করে দিচ্ছে। চলো তো জামাইবাবু, ওই ঘুরে আমরা একটু আনন্দ করি। এই না না, তোমার মনে দিয়ে আজকে তোরা আর কে ছেলেবেলা করিস না বাবা, আমার মনে ভয় লাগছে। আর কিসের বন্যা? পুরীর সমুদ্রে সামনে করলে পুরী বেড়াতে আসাটাই তো সার্থক হয় না। এসো এসো, আমি নিজে তোমার হাত ধরে নিয়ে যাবো। না, ভয় করছে। তাই যান জামাইবাবু, তাই যান। আগে বউকে খুশি করুন, তারপরে শাড়িকে। আর আমি কতক্ষণ বসে বসে ভাবি, আমি সারাদিন। একেবারে ঠিক বলেছো ডাকলি। একসঙ্গে তো দুটোকাই পা দিয়ে চলে যায় না। আগে বাগদানটাকে সামলাই, আচ্ছা, তারপর না হয় কেউ মুরাদের দিকে হাত বাড়াবো। মনে থাকবে। জানি দিদি না, এমন পুরুষ মানুষের সঙ্গে জলপাই করার সৌভাগ্য সবার থাকে না। না, আমি আমার দিদির বরটাকে যদি নিজের জন্য পেতাম তাহলে ধ্যাৎ, দেখি তখন থেকে কি আজে বাজে কথা আমি বলছি। সত্যি সত্যি আমার দিদিটা ভীষণ ভাগ্যবতী। আচ্ছা, জামাইবাবু না কম কিসে, আমার দিদির মতো স্ত্রী বাবা সব পুরুষের একটা ভীষণ ভাগ্যের। এই নির্জন ছাগল সৈকতে তোমার মতো স্বপ্ন সুন্দরীকে একেবারে ভীষণ ভীষণ ভাগ্যের ডালি। এই নির্জন ছাগল সৈকতে একা একা মনমরা না হয়ে থাকে, চলো না ওই সাগর তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ি। কি বললে? ওই সাগর তরঙ্গের মতো তোমার শরীরে উঠবে উত্তাল যৌবনের তরঙ্গ, আর সেই তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়িয়ে তোমার যৌবন সাগর মন্থন করে আমি তুলে আনবো মুগ্ধ মুগ্ধ সুন্দর। রাধা, কি বললে? তুমি একটি আস্ত গাধা। শালা দরজা মার থেকে জিভ দিয়ে জল করছে আর দিকে কাপড় পরে বেড়াচ্ছে। আরে বাবা, সরাসরি তো বলতেই পারো যে আমাকে নিয়ে ফুর্তি করবে, কেন প্রেম করবে? ফুর্তি মানে? একটা জানো কিছুই বোঝো না। ওরে বাবা, তোমার যেমন আমাকে নিয়ে ফুর্তি করতে ইচ্ছা করছে,
এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকের মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদে হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে নারী খুন ধর্ষণের পরিবর্তে আপনারা শুনতে পাবেন মহিলা কর্তৃক পুরুষের গণপিটুনি। এই জিনিসটা আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও আমি উপস্থিত ভদ্র মহোদয় বল, এরপরও আপনারা বলবেন নারী অবলা জাতি, ওরা শুধু কাঁদতেই জানে। সবই ভুল, ওরা কাঁদার চেয়েও অনেক বেশি কাঁদাতে জানে। কি বললেন? ঠিক বলেছেন দাদা, ও খালি একটা মেয়ে না, একবারে কান লাগেনি। কাল নাগিনীর কাছে কাল্লাম না হয়ে ওরা সেজে দাঁড়ালে এমনই পরিণতি হয় দাদা। আপনি আমার ছবি তুলেন কেন? আমি সাংবাদিক, কাজে ছবি আর খবর সংগ্রহ করা আমার একমাত্র পেশা। আমি দূর থেকে সমস্ত ঘটনার ছবি আমার এই ক্যামেরায় তুলে নিয়েছি। ওই ছবিটি আপনি কি করবেন? সংবাদ পত্রে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবো আপনার মতো দাম দুটো মৃত্যুর কাহিনী। না না, ওই ছবি আপনি কিন্তু খবরের কাগজে ছাপাবেন না। দেখি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট নিউজ পেপার মুছে করা যায়? না হলে আপনার আপনি তো ভীষণ প্রবল। দেখে চিনতে পারছেন না যে বন্ধু আর কে শত্রু? আমি কিন্তু সত্যি করে আপনাকে আমি মারতে চাইনি। শুধু একটু ভয় দেখানোর জন্য। আসলে এই বদমাসটা একটা বদ মতলব নিয়ে আমার সঙ্গে। জানি আপনার উপস্থিত বুদ্ধির কোনো তুলনায় হয় না। সব মেয়েরা যদি আপনার মতো সাহসী আর বুদ্ধিমতী হলো, তাহলে বোধ হয় দেশের মেয়েদের পদে পদে ধর্ষিত আর লাঞ্ছিত হতে হতো না। থাক মশাই, আপনাকে আর কাবু করতে হবে না। আমার একটাই অনুরোধ, আপনি কিন্তু এই খবর ছাপবেন না। কি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট নিউজ কি কোন মিস করা যায়? আপনার খবর হবে আমার ব্যাপারে ফার্স্ট হেডলাইন। না না, প্লিজ আপনি ছাপবেন না। আই এম সরি, ভেরি ভেরি সরি, ভেরি সরি। রিপোর্টার নয়, আপনি আমাকে বলে ডাকবেন। সৈকত, যদি আপত্তি না থাকে আপনার নামটা? বৃষ্টি। ও ভীষণ কি? কিছু না। আচ্ছা চলে কেমন? তাহলে আপনি কিন্তু আমার কথা মনে রাখবেন তো? অফকোর্স, আপনার ছবির পেপারে ছাপার কোনো প্রয়োজন নেই, কারণ কারণ ওটা অনেক আগে আমার মনের প্রিন্টারে ছাপা হয়ে গেছে। দেখ, আর চলে কেমন? আবার দেখা হবে। এভাবে ছেলে মানুষই করবেন না। আজ দুদিন হয়ে গেল মুখে কিছুই করেননি। এভাবে চলতে থাকলে আপনি যে অসুস্থ হয়ে পড়বেন। আপনাকে যে বাঁচতেই হবে বড়বাবু। পাখির তাণ্ডবটা তো দেখেছে, কিন্তু ঈশ্বরের বিচার করায় পাখির সাজাটাকে ঢেকে যেতে হবে। আছে ঈশ্বর, ঠিকই আছে। ঈশ্বরের বিচারে পাপির সাজা একদিন না একদিন হবে। এবার নিন বড়বাবু, এবার খেয়ে নিন। কেন ছেলে মানুষই করছেন বড়বাবু? আসুন, খেয়ে নেবে, আসুন 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 বড়বাবু। তুমি ছেড়ে দাও চরণদা, ওই মানুষটা খেতে পাক আর নাই পাক তা নিয়ে তোমার মাথা ঘামাবার কোনো দরকার নেই। তুমি কি বলছো ভট্টাদা বাবু? নিজের বাবাকে তুমি লোক বলছো? এ বাবা, এই লোকটা অসম্ভব। যে লোকটা সারা জীবন আমার পিতৃত্বে দায় অস্বীকার করে তাকে বাবা বলে ভাবছো আমার কি না হয়? বলো না দাদাবাবু, বলো না। দুনিয়ার আমার সবচেয়ে আপনজন, আমার কাছের মানুষ বলতে আমি শুধু আমার কাকাকেই জানি, যে সেই ছোট্ট
করেছে, তাই কাকাই আমার কাছে বাবা, কাকাই আমার কাছে মায়ের সমান। বলো না দাদাবাবু, বলো না, তুমি আর এমন করে বলে না। সারা জীবন তো মানুষটা আঘাতে আঘাতে ঝরঝরিত হয়ে শেষ হয়ে গেছে। এখন তুমিও চলে এভাবে আঘাত দিতে থাকো, মানুষটা যে অকালে শেষ হয়ে যাবে দাদাবাবু। যা, শেষ করে যা। এই লোকটা বেঁচে থেকেই আমার কি লাভ? আজ শেষ করেই বা ক্ষতি কিসে? এই লোকটাকে বাবা বলে জানলেও ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আছে দাদাবাবু, আছে, শুধু রক্তের সম্পর্ক নয়। না নেই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আছে, আছে গো বর্তারা বাবু, আছে, শুধু রক্তের সম্পর্ক নয়। এমন এমন অনেক গোপন কাহিনী লুকিয়ে আছে তোমাদের এই দুজনের মাঝে। গোপন কাহিনী? যাও না, যাও না বর্তা বাবু, যাও না, একটি বার ওই বাবার কাছে যাও না, বাবা বলে ডাকো। না, যে মানুষটা এতদিন নিজের সন্তান বলে আমাকে স্বীকার করেনি, আমার ধর্ম ইতিহাসটাকে নিয়ে ব্যঙ্গ করে আমার মাকে দুশ্চরিত্র সাজায়, তাকে বাবা বলা তো দূরের কথা, তাকে ছুঁতেও আমার ঘৃণা হয়। বাবা শোনা, তুমি কি বলছো? বাবার সম্বন্ধে এমন কথা বলতে নেই। বাবা 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 হলেন স্বর্গের চেয়ে মহান, বাবা সর্বদেবতার ঊর্ধ্বে। ওই যে কথাই বলে না, পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরিয়তি দিবাঙ্গ প্রিয়ং সর্ব। দাদা ভালো আছো তো? কিন্তু তুমি তো বলেছো কাকা, এই লোকটা আমাকে আমার মায়ের চারো সন্তান বলে মনে করে। বলবেই তো বাবা সাধু, আমার স্ত্রীও যদি পর পুরুষের সাথে পালিয়ে যেত, তাহলে আমিও তো আমার সন্তানদের জন্মটা সন্দেহের চোখেই দেখতাম বাবা। যে মিথ্যে সন্দেহের বোঝাটা কেন আমাকে আজীবন বুকে নিয়ে বেড়াতে হবে কাকা? কেন আমাকে বাবার স্নেহ আর মায়ের মমতা থেকে আজীবন বঞ্চিত থাকতে হবে? তোমার মতো দেবতুল্য মানুষটা যদি আমাকে এই বংশের একজন মেরে নিয়ে এইভাবে মানুষটা করতো, তাহলে তাহলে কবেই তো আমি সমাজে চোরাশুতে হারিয়ে যেতাম কাকা। দাদা বাবু, এ তুমি কি বলছো? এর জন্য দুঃখ করিস নে বাবা, আমি তো আমার কর্তব্য করেছি এবং প্রয়োজন হলে আবারও করবো। কিন্তু আমি খুঁজবো কি খুঁজবি বাবা সাবো? আমার সেই পাঁচটার সরকারি মাটাকে যদি শুনে পাই, তাকে আমি জিজ্ঞেস করে বলবো, বলো বলো সরকারি সন্তান বলে তুমি তাকে জানি না দিলে তাহলে জন্ম দিয়েছিলে কেন? সন্তানের জীবনের থেকে তোমার কাছে তোমার পুরুষের মধ্যে যদি একই বেশি, তাহলে ওর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে তুমি আমার গলা দিয়ে কিস করে দিলে কেন? গলা দিয়ে কিস করে দিলে কেন? এটা তুই কি বলছিস সাবো? গুরুজনদের চরিত্র নিয়ে কথা বলছিস? তুই কি জানিস না জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। কাকা, জানি ওরূপে তোর জন্ম হোক না কেন, ওই মাই তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হয়তো হয়তো কোনো অজানা কারণে তোর মা পর পুরুষের হাত ধরে দ্বিতীয় সংসার। কেঁদো না দাদা, দাদা তুমি থাকলে আমার যে বড্ড কষ্ট হয় দাদা। কেঁদো না দাদা। আমি জানি বৌদির প্রথম বললে তুমি এভাবেই ভেঙে পড়ো, তবু যে কেন বল বল বৌদির কথা। বাবা সাগর, তুই আর কখনো দাদার সামনে তোর মায়ের কথা বলবি না। কেঁদো না দাদা, তুমি থাকলে আমার যে বড্ড কষ্ট হয় দাদা। কেঁদো না দাদা।
বলি, শোনো চরণদা, এই মানুষকে খেতে পাক আর নাই পাক, ভালো মন্দ যাই ঘটুক, তাহলে একাই তুমি ওর দেখাশোনা করবে। মন না যেন এই মানুষটা ছায়া পর্যন্ত না মারায়, এটা আমার হুকুম। কিছু না বড় বাবু, কিছু না। এবার ছেড়ে দেবা তো, ছেড়ে